সুমনদা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমরা দেখলাম সংবিধান বাঁচাও র্যালি করলেন, আপনারা প্রতিবাদ করলেন। যে জগন্নাথ মন্দির হলো তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কার্যত রাজ্য সরকারের টাকায় হয়েছে। এই মন্দিরকে আপনারা সমর্থন করছেন, এর প্রতিবাদে আপনারা রাস্তায় নামবেন? মন্দির সমর্থন না করার কিছু নেই। আমিও আমার পাড়ায় 10টা মানুষকে সঙ্গে নিয়ে আমি যদি মহাপ্রভুর ভক্ত হই, মা কালীর ভক্ত হই, হনুমানজির ভক্ত হই, আমি মন্দির করতে পারি। মন্দির করাতে সমস্যা নেই, মন্দিরকে নিয়ে রাজনীতি করাতে সমস্যা। কিন্তু রাজ্য সরকারের টাকায় কি একটি নির্দিষ্ট ধর্মের মন্দির হতে পারে? না, হতে পারে না তো, হতে পারে না তো। সমস্যাটা হচ্ছে হিটকো নাকি মেনটেন করবে মন্দিরটা আর কালচারাল সেন্টারটা। আবার দেখুন জালিয়াতিটা কোন জায়গায় করেছো তুমি। মন্দির, মহাপ্রভুর মন্দির কাউন্টার করার চেষ্টা করছো বিজেপির হিন্দুত্বকে, আর ওদিকে নাম দিয়ে দিয়েছো মহাপ্রভু জগন্নাথ কালচারাল সেন্টার নাকি নাকি কী সব করেছে মন্দিরের সঙ্গে সঙ্গে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বাটপাড়ি জালিয়াতি মানুষের সঙ্গে, এইটার আমরা বিরোধী। প্রথম কথা হচ্ছে সরকারের কাজ নয় মন্দির করা, সরকারের কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, কর্মসংস্থান করা, বাংলার মা বোনেদের নিরাপত্তা দেওয়া, যেটা বাংলায় একদম শূন্যতে গিয়ে ঠেকেছে, এবং আগামী প্রজন্ম কিভাবে দিগ্ভ্রান্ত না হয়ে সঠিক পথে চলবে সেটা সরকার ঠিক করবে। শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করবে, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের সত্যি সত্যি কালচারাল সেন্টার, মন্দিরের আদলে কালচারাল সেন্টার নয়, সত্যি সত্যি কালচারাল সেন্টার তৈরি করা, সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা, এগুলো হচ্ছে কাজ। মন্দির, বিজেপিকে কাউন্টার করে মন্দির করাটা মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো রাজ্য সরকারের কাজ নয়। কিন্তু মহাপ্রভুর মন্দির হয়েছে, আমি প্রণাম জানাই, কিন্তু ওটা যদি একটা ট্রাস্ট করত, দীঘার সাধারণ মানুষ করত, তাতে প্রশাসন আইনি সহযোগিতা করত, তাহলে আমাদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু রাজ্য সরকার মন্দির মেনটেন করবে, কালচারাল সেন্টার মেনটেন করবে, এটা তো রাজ্য সরকারের কাজ নয়। রাজ্য সরকারের কলকারখানা করা কাজ, স্কুল কলেজ করা কাজ, এটা হচ্ছে রাজ্য সরকারের। এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি 26,000 চাকরি চলে গেল, এবং আরজি করার সময় আমরা দেখলাম সাধারণ মানুষ রাস্তায় নামলেন। এই যে রাজ্য সরকারের টাকায় মন্দির তৈরি হচ্ছে, সাধারণ মানুষ তেমনভাবে কোনো প্রতিবাদ করছে না। আমি বলছি সাধারণ মানুষের কাজ অবধি কি এই কথাটা পৌঁছাচ্ছে না তাহলে, যে কোথাও গিয়ে তাদের ক্ষতি হচ্ছে যেখানে চাকরি নেই? আচ্ছা, বাংলার সাধারণ মানুষ কি নিজেদের ক্ষতি বোঝে? বাংলার মা বোনেরা কি নিজেদের ক্ষতি বোঝে? আমি তাদের শ্রদ্ধার সঙ্গে বলছি, তারা তো 1000টা 1500 লক্ষ্মীর ভাণ্ডার, 1500টা 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার হলেই তারা খুশি। মেয়ে কন্যাশ্রী সাইকেল পাচ্ছে, তারপর স্বাস্থ্যসাথী সরকারি পয়সায় মমতা রাজনীতি করে যাচ্ছে, সেটাও বাংলার মানুষ ভাবছে এটা মমতা ব্যানার্জি নিজের বাপের সম্পত্তির থেকে দিচ্ছে। বাংলার মানুষ বোঝে নিজেদের ক্ষতি। আমরা সন্দেশখালিতে কি দেখেছি, মা বোনেদের বলা হচ্ছে যে তোমরা স্বাস্থ্যসাথী পাচ্ছ, তোমরা কন্যাশ্রী পাচ্ছ, তোমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ, রাত্রিবেলা পার্টি অফিসে এসে পিঠে বানাও, পিঠে বানানো শেখাও, আর সকালবেলা বাড়ির ছেলেকে পাঠিয়ে দিও, পার্টির মিছিল আছে। এরপরেও বাংলার মানুষ চুপ। বাংলার মানুষ আরজি করের মতন এত বড় একটা গণ আন্দোলন দেখলো, আমরা একটা ঘরের মেয়েকে নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হতে দেখলাম, বাংলার মানুষ পথে নামলেন। তারপর কোথায় তারা? শোনো, যতক্ষণ না একটা আমরা বিরোধী দল কি করতে পারি, মানুষকে আঙুল তুলে দেখিয়ে দিতে পারি অন্যায়টা কি হচ্ছে। আমরা মিছিল করতে পারি, মিটিং করতে পারি, কিন্তু মানুষের মধ্যে তো সেই বিষয়টা জাগতে হবে ভিতর থেকে, যে না অনেক হয়েছে, এবার আমরা পরিবর্তন চাই। মানুষ যে কবে জাগবেন বাংলার মানুষ, সেটাই তো আমি বুঝতে পারি না। এক সময় বাংলার মানুষ না ভাবেন তাদের বাড়ির মেয়েদের, কন্যাদের নিরাপত্তার কথা, না ভাবেন আগামী প্রজন্মের কর্মসংস্থানের কথা। বাংলার মানুষ চায়টা কি? আমি প্রশ্ন করছি, বাংলার মানুষের চায়টা কি? শুধু কন্যাশ্রী, শুধু স্বাস্থ্যসাথী আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি একটা রাজ্য বেঁচে থাকতে পারে, যার কোনো কলকারখানা নেই, যার কোনো পরিকাঠামো নেই, যে রাজ্যের কথা শুনলে বাইরের ব্যবসায়ীরা বলেন না না পশ্চিমবঙ্গে আমি নিবেশ করব না? সেই পশ্চিমবঙ্গকে দেখে, সেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখে বাংলার মানুষ কবে জাগবেন? আমিও পাল্টা প্রশ্ন তোমাদের করছি। আমরা বিরোধী দল, পশ্চিমবঙ্গের বিরোধী দল,
জাতীয় কংগ্রেস তার সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে, দেখবে প্রতিনিয়ত আমরা রাস্তায় থাকি, চেষ্টা করি বিভিন্ন ইস্যুকে তুলতে। যখন সবাই চলে গেল জগন্নাথ মন্দিরে, শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের বাড়িতে শ্রদ্ধা জানিয়ে ডাক দিলেন যে কলকারখানা হোক, কলকারখানাই আমাদের মন্দির। তার মানে কি, তোমাকে সদর্থক হতে হবে, একটা শাসক দল বা একটা বিরোধী দলকে সদর্থক হতে হবে এবং এটা বোঝাতে হবে যে না, আমরাও আমার বাড়ির কন্যা, বাড়ির মেয়ের নিরাপত্তা চাই, আমরাও আগামী প্রজন্মের জন্য শিক্ষা এবং কর্মসংস্থান চাই। এটাও তো বাংলার মানুষকে রাস্তায় নেমে প্রশাসককে বোঝাতে হবে। অর্ধেক সময় যদি তারা নিদ্রামগ্ন থাকেন, আমরা কত দূর করতে পারি? তাও আমরা চেষ্টা করছি, আমরা রাস্তায় রয়েছি। আমরা জানি একদিন গণ আন্দোলনে রূপান্তরিত হবে। এই যে দুর্নীতি, র্যাম্প্যান্ট করাপশন পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং দলের যারা পৃষ্ঠপোষক করে যাচ্ছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ নিশ্চয়ই গর্জে উঠবেন। তবে আমার মনে হয় এবার মাথার উপর দিয়ে জল চলে গেছে, সেই সময় এবার এসে গেছে। আমি চাই, আমি আশা করব, আমিও একজন বাংলার নিবাসী, রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে বলছি, আমি বাংলার নিবাসী, বাংলার একজন ভোটার। এই যে করাপশন, এই যে দুর্নীতি, এই যে মা বোনেদের ওপরে অত্যাচার, এর একটা শেষ হোক এবং বাংলার মানুষ গর্জে উঠলে বাংলার উন্নতি হবে, না গর্জে উঠলে বাংলা আরও খাদের কিনারায় চলে যাবে। আমাদের কিছু হবে না, আমরা আন্দোলন করব, মিছিল করব, মিটিং করব, চেষ্টা করব, তারপর একটা সময় বাংলার মানুষকে ভাবতে হবে তারা কি চান আগামী প্রজন্মের জন্য। এবং কোথাও গিয়ে বিজেপিতে কি দিলীপ ঘোষ কোণঠাসা হয়ে গেছিলেন বলে এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে একেবারে ফ্রন্ট লাইনে উঠে আসছেন বলে মনে হয়? এই সৌজন্য সাক্ষাতের পেছনে কি সত্যিই রাজনীতি আছে নাকি শুধু সৌজন্য বলে মনে করছেন? দেখো, ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় জনতা পার্টি চালায় না। দিলীপবাবু কোণঠাসা হয়েছেন কি হননি আমি জানি না। হ্যাঁ, তবে এটা একজন রাজনীতির পর্যবেক্ষক হিসাবে আমি এটা বলতে পারি, আজকে বিজেপি যে এতটা প্রাসঙ্গিক, তাতে দিলীপবাবুর অবদান আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও যদি দিলীপবাবু কোণঠাসা হয়ে গিয়ে থাকে, এটা ভারতীয় জনতা পার্টির জন্য খুব উদ্বেগের বিষয়। কারণ ভারতীয় জনতা পার্টি এখন চালাচ্ছে তৃণমূল থেকে ইম্পোর্টেড দুর্নীতিগ্রস্তরা। বাংলার নারদ কুমার হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, কোথার থেকে এসছে? তৃণমূল কংগ্রেস থেকে এসছে। তার পয়সা কড়ি, দুর্নীতি সবই তৃণমূলের হাত ধরে, তৃণমূলের সহায়তায়। একটা বাড়িতে শুনি তৃণমূলের লোকেরাই বলে 14টা পদ, মন্ত্রী, এমএলএ, এমপি, কাউন্সিলর, সব নাকি অধিকারীকে বাড়িকে তৃণমূল গিফট করেছিল। সেই অধিকারীরা চলে এসছে ভারতীয় জনতা পার্টিতে। এবং এবং তার সঙ্গে এই বাংলার নারদ কুমারের লেজুর হিসাবে যতগুলো মুখ আছে সব তৃণমূল ফেরত। তা একটা দলের যদি ন্যাচারাল লিডারশিপ না থাকে, যারা ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এর আইডিওলজিটা বোঝে, সেই দলের কিভাবে টিকে থাকা সম্ভব পশ্চিমবঙ্গের মাটিতে আমার জানা নেই। সেই জন্য বিজেপির 2021 সালের পর থেকে দেখবে পারফরমেন্স অত্যন্ত খারাপ, খালি কমেছে। 77টা বিধায়ক জিতেছিল, এখন বোধহয় 50টায় এসে দাঁড়িয়েছে। 18টা সাংসদ ছিল, 12টায় এসে দাঁড়িয়েছে এবং এটা আরও কমবে। আপরাইজিং কার হবে? ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল জাতীয় কংগ্রেসের। এটা তোমরা আজকে হয়তো আমার কথা শুনে তোমরা অবাক হচ্ছ, 2026-এর পর তোমরা মিলিয়ে নিও। এবং ওটাতেই, ওই বিষয়টাতে আসছিলাম, দলে যেভাবে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, তাতে আরো ভোট কমবে, আরো আসন সংখ্যা কমবে বলে মনে করছেন? দিলীপ ঘোষ উল্টো কথা বলছেন, উনি বলছেন বাড়বে। সে আমি বলতে পারবো না আসন সংখ্যা কমবে বা না বাড়বে। দিলীপ ঘোষকে নিয়ে যারা কাদা ছোড়াছুড়ি করছে, তারা হয়তো অপর পক্ষকে খুশি করার জন্য দিলীপ ঘোষকে গালাগাল দিচ্ছে। এটা সম্পূর্ণ ওদের অন্তর্দলীয় কোন্দল। কারণ আমরা তো জানি ভারতীয় জনতা পার্টির 3টে শিবির পশ্চিমবঙ্গে, সুকান্ত, শুভেন্দু আর দিলীপ ঘোষ। তা এই 3টে শিবিরের মধ্যে এখন যে যার শিবিরকে খুশি করছে। আবার আজ সকালে সাংবাদিকদের দিলীপবাবু বলেছেন, দেখলাম যে আমাকে আর দলের কোনো কর্মসূচিতে ডাকা হচ্ছে না, আমি আমার মতন করব। তো সেটা যাই হোক, সেটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত নয়। তবে এটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির অবস্থা খুব খারাপ।
যে যে যতই ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলে জিপ থেকে জল পড়ুক দৌড়ে যাক, অনেক সংবাদ মাধ্যম আছে আর যাদের পয়সা দিয়েও পুষছে ভারতীয় জনতা পার্টি, দৌড়ে যাক, তো ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গের মানুষ ওদের বিশ্বাস করে না, কারণ ভারতীয় জনতা পার্টির মুখ এখন যারা, তারা হচ্ছে সব দুর্নীতিগ্রস্ত তৃণমূল ফেরত। দীঘায় যে মন্দির তৈরি হয়েছে তাতে মুখ্যমন্ত্রী বলছেন যে পর্যটন বৃদ্ধি পাবে এবং অনেক লগ্নি হবে। আপনারা কি যাবেন দীঘায় মন্দির দর্শন করতে? মন্দির দর্শনে বাধা নেই, আবারও বলছি মন্দির দর্শনে বাধা নেই। আমি মহাপ্রভুর ভক্ত। আরো কয়েকটা মন্দির হচ্ছে, নচিকেতা বলছে কচুয়াতে মন্দির হবে, মেদিনীপুরে মন্দির হবে, এত মন্দির পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে লাভটা আলটিমেটলি কি হবে? না, লাভটা তো হচ্ছে, লাভটা মমতা ব্যানার্জির হওয়ার কথা বলে ওরা মনে করছেন। কারণ ভারতীয় জনতা, দেখো, বাংলার রাজনৈতিক পরিসরে কোনোদিন ধর্মের রাজনীতি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আরএসএসের শাখা দ্বিগুণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মমতা এই বায়নারিটা খুব ক্যালকুলেটিভ ওয়েতে ক্রিয়েট করেছেন, যাতে আমি থাকবো, কেন্দ্রে বিজেপি থাকবে, আর মাঝখানে কেউ থাকবে না। তা বাইনারি ক্রিয়েট করতে হলে ওনাকে অনেকগুলো কাজ করতে হবে। এবার বিজেপিকে কিভাবে উনি কাউন্টার করবেন, সেটা তো আর নরেন্দ্র মোদী এসে চামচে করে খাইয়ে দেবে না। বিজেপিকে কাউন্টার করার জন্য উনি এই মন্দির রাজনীতিটা করছেন। দেখুন, মহাপ্রভুর মন্দির হোক, মা কালীর মন্দির হোক, প্রথমেই আমি বলেছি কোনো ট্রাস্ট করুক, কোনো রিলিজিয়াস ট্রাস্ট সেই মন্দিরের উদ্যোগ নিক, সব ঠিক আছে। রাজ্য সরকারের কাজ স্কুল, কলেজ, কারখানা তৈরি করা, মানুষকে নিরাপত্তা দেওয়া, বাংলার মা বোনেদের নিরাপত্তা দেওয়া। রাজ্য সরকারের কাজ মন্দির বানানো নয়। ট্রাস্টে কোনো দুর্নীতি হলে নিশ্চয়ই রাজ্য সরকার তাতে ইন্টারভিন করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিটকোকে দায়িত্ব দিচ্ছেন মন্দিরের নামে কালচারাল সেন্টার যেটা উনি বানিয়েছেন সেটা রক্ষণাবেক্ষণ করার। তো এর থেকে বাংলার মানুষ কি বুঝবে? যারা একটুও খবরের কাগজ পড়ে, রাজনীতি করে, তারা কি বুঝবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাউন্টার করার জন্য মহাপ্রভুর মন্দির তৈরি করেছেন? তার মানে এখন বিজেপি আর শুধু সাম্প্রদায়িক রাজনীতি করে না, মমতাও সেই সাম্প্রদায়িক রাজনীতি তো করতেনই আগে সংখ্যালঘুদের নিয়ে, এখন আবার সংখ্যাগুরুদের ভোট টানার জন্য উনি মন্দির রাজনীতিতে নেমে পড়েছেন। তাহলে বাংলার রাজনৈতিক পরিসরে এখন ধর্ম ছাড়া আর কিছু নেই, যেটা সুচতুরভাবে, সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরএসএসের এখানে বসতি, বিজেপির উত্থান, এখন মমতাও সেই ফাঁদে, সেই ট্র্যাপে পা দিয়েছে। পুরো হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এই নজরুল রবীন্দ্রনাথের বাংলা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।